আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের ১.৫ মৌলিক ও যৌগিক সংখ্যা ১.৫ এর অনুশীলনের আগ পর্যন্ত আজকে আমরা যতগুলো আছে সবগুলো আমরা পড়ব এবং যে কাজগুলো দেওয়া আছে সেই কাজগুলো আমরা সমাধান করব। বলছে নিচের কয়েকটি সংখ্যার গুণনীয়ক লেখা হলো। ২ এর গুণনীয়ক ১, ২, ৫ এর গুণনীয়ক ১, ৫, ১৩ এর গুণনীয়ক ১, ১৩। লক্ষ্য করি ২, ৩, ২, ৫, ১৩ গুণনীয়ক কেবল ১ এবং ওই সংখ্যাটি। তাহলে এ ধরনের সংখ্যাগুলো মৌলিক সংখ্যা, অর্থাৎ যেই সংখ্যাগুলোর গুণনীয়ক ১ এবং শুধু ওই সংখ্যাটাই, তাহলে সেটাকে বলতেছে আমাদের কি মৌলিক সংখ্যা। যেমন ২, ২ এর গুণনীয়ক ১ আর ২, তাহলে ২কে বলা হচ্ছে মৌলিক সংখ্যা। ৩, ৩কেও বলা হচ্ছে মৌলিক সংখ্যা, কারণ এর গুণনীয়ক ১ এবং ৩, ৩ও হচ্ছে কি মৌলিক সংখ্যা। ৭, ৭ এর গুণনীয়ক ৭ এবং ১, তাহলে ৭ও হচ্ছে কি মৌলিক সংখ্যা। অর্থাৎ যেসব সংখ্যাগুলোর কি গুণনীয়ক ১ এবং ওই সংখ্যা, তাহলে সেসবকে বলা হচ্ছে কি মৌলিক সংখ্যা। আমরা এই ছকের মধ্যে দেখি লেখা সংখ্যা ৬, ৯, ১২ দেওয়া আছে। ৬ এর গুণনীয়ক দেওয়া আছে ১, ২, ৩, ৬। ৯ এর গুণনীয়ক দেওয়া আছে ১, ৩, ৯। ১২ এর গুণনীয়ক দেওয়া আছে ১, ২, ৩, ৪, ৬, ১২। তাহলে ৬, ৯, ১২ গুণনীয়ক ১, প্রত্যেকটাতে কিন্তু ১ গুণনীয়ক আছে। এবং ওই সংখ্যা ছাড়াও, ওই সংখ্যা বলতে এই যে ৬, এই যে ৬, ৯, ১২ এই, তাহলে এই যে গুণনীয়কে যে ১ আর এদিকের ওই সংখ্যাগুলো কি বাদেও আরও একাধিক সংখ্যা আছে, এক বা একাধিক সংখ্যা আছে। এই যে ২, ৩ আছে, নিচে ৩ আছে, তারপরে কি ২, ৩, ৪, ৬ আছে, আরও একাধিক সংখ্যা আছে। এই ধরনের সংখ্যাগুলোকে যৌগিক সংখ্যা বলা হয়। অর্থাৎ যেসব গুণনীয়কের শুধুমাত্র ১ এবং ওই কি সংখ্যাটি থাকবে সেটাকে বলছে মৌলিক সংখ্যা। এবারে যদি সেখানে আরও কোনো সংখ্যা থাকে তাহলে সেটাকে বলবো আমরা কি যৌগিক সংখ্যা। আশা করি আমরা মৌলিক এবং যৌগিক সংখ্যার যে সংখ্যাগুলো বা মৌলিক বা যৌগিক সংখ্যা বলতে কী বোঝায় আমরা বিষয়টি ক্লিয়ার হয়ে গেছি। ১.৬ সহমৌলিক সংখ্যা ৮ এবং ১৫ দুটি স্বাভাবিক সংখ্যা। ৮ এর গুণনীয়ক কি, ৮কে যদি করি ১, ২, ২, ২, ১৫, ১, ৩, ৫। লক্ষ্য করি ৮ এর গুণনীয়ক হলো ১, ২, ৪, ৮। ১৫ এর গুণনীয়কগুলো হচ্ছে ১, ৩, ৫, ১৫। দেখা যাচ্ছে ৮ এবং ১৫ মধ্যে ১ ছাড়া অন্য কোন সাধারণ গুণনীয়ক নেই, তাই ৮ এবং ১৫ সংখ্যাদের পরস্পরের সহমৌলিক। তাহলে এখন পরস্পর সহমৌলিক বলতে কি বোঝায়? ২ বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়ক শুধু ১ হলে সংখ্যাগুলোকে পরস্পরের সহমৌলিক বলা হয়। তাহলে কি বলছে? ২ বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়ক শুধু ১ হলে, সাধারণ গুণনীয়ক বলতে দুটার মধ্যে কিন্তু একটা মিল থাকবে, যেই মিলটা থাকবে সেটাকে বলছে কি সাধারণ গুণনীয়ক। যেমন এই ৮ এর মধ্যে কি রয়েছে, এই যে ১ রয়েছে, এবং ১৫ এর মধ্যেও ১ রয়েছে, এই যে কি সাধারণ একটা গুণনীয়ক রয়েছে দুটার মধ্যেই, এটাকে বলতেছে, এই জন্য বলতেছে ৮ এবং ১৫ পরস্পর সহমৌলিক। বাকিগুলোর মধ্যে কোনো কিন্তু মিল নেই, এজন্যই বলতেছে কি পরস্পরের সহমৌলিক। আবার ১০, ২১, ১৪৩ এর মধ্যে ১ ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয়ক নেই, অতএব সংখ্যাগুলো পরস্পরের সহমৌলিক। এখন আমরা যে কাজ ১, ২, ৩, আমরা এই ৩টি কাজের সমাধান দেখব। প্রথমে কি বলছে, ২ অঙ্ক বিশিষ্ট ১০টি মৌলিক সংখ্যা লিখো। ২ অঙ্ক বিশিষ্ট, যেমন একটা হচ্ছে কি ১১, আরও আছে, আমরা এখন এসব দেখব। কাজ সমাধান ১, ২ অঙ্ক বিশিষ্ট ১০টি মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা এমন সংখ্যা যা ১ বা ওই সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য নয়। যেহেতু ২ অঙ্ক বিশিষ্ট কথা বলছে, সেহেতু এই যে একটা, দুইটা, ২ অঙ্ক, প্রত্যেকটাই কিন্তু ২ অঙ্ক। ১০টির কথা বলেছে, তাহলে প্রথমটা কি ১১, তাহলে ১১কে যদি আমরা ভাঙি তাহলে আমরা কি ১ এবং ১১ই পাবো। অর্থাৎ সাধারণ আমাদের এখানে গুণনীয়ক আসবে ১ এবং ১১। ১৩, ১৭, ১৯, ২৩, ২৯, ৩১, ৩৭, ৪১, ৪৩, এই ১০টি হচ্ছে কি ২ অঙ্ক বিশিষ্ট মৌলিক সংখ্যা। ২ নম্বর প্রশ্ন কি ছিল, যে ১০১ থেকে ১৫০ পর্যন্ত মৌলিক সংখ্যা নির্ণয় করো। ১০১ থেকে ১৫০ পর্যন্ত,
তাহলে এরপরে 103 রয়েছে, 107, 109, 113, 127, 131, 137, 139, 149। তাহলে টোটাল কটা হলো? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা। তাহলে 101 থেকে 150 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 9টা। 3 নম্বর কি বলছে? যে জোড়া সংখ্যাগুলোর সহমৌলিকতা নির্ণয়। দুইটি সংখ্যা সহমৌলিক হলে তাদের গসাগু 1 হবে। কি হবে? 1। তাহলে কি সহমৌলিক হলে ওদের কি গসাগু 1 হবে। তাহলে গসাগুর এর কি পূর্ণরূপ কি? গুরুতম সাধারণ গুণনীয়ক। হ্যাঁ, তাহলে কি 1 নাম্বার কি? যে 16 এবং 28 এগুলো কি পরস্পরের সহমৌলিক কিনা আমরা এখন যাচাইকরণ করব। তাহলে কি 16কে যদি আমরা ভাঙি তাহলে কি 2 এর উপর পাওয়ার কি আসবে? 4 আসবে, আর এখানে আসবে 2 টু দি পাওয়ার 6। তাহলে এদের গসাগু কি? 4। গসাগু 4, 1 9। যদি 1 হতো তাহলে আমরা বলতাম সহমৌলিক, যেহেতু 1 নয় তাহলে সহমৌলিক নয়। 27 এবং 38, হ্যাঁ, এবং 27 38 কি ভাঙি আমরা? 3 এবং 2, হ্যাঁ, আসতেছে। তাহলে এখানে কি গসাগু কিন্তু 1, তাই এরা সহমৌলিক। গো 31 41, 31 উভয় কি মৌলিক সংখ্যা? হ্যাঁ, যেটা শুধু যদি মৌলিক সংখ্যা হয়, মৌলিক সংখ্যার কিন্তু গসাগু কিন্তু 1। যে কোনো মৌলিক যে কোনো দুইটি মৌলিক সংখ্যা, যে কোনো দুইটি মৌলিক সংখ্যা যদি বলে যেগুলো সহমৌলিক কিনা, ডিরেক্ট বলে দিতে পারবো আমরা যে সহমৌলিক। ঘ নাম্বার 210 143 যদি আমরা ভাঙি 2 3 5 7, এখানে 11 13, তাহলে এখানে কি সাধারণ গসাগু, এখানে গসাগু কিন্তু 1। তাহলে গসাগু যদি 1 হয় তাহলে আমরা বুঝে নেব ওরা পরস্পর সহমৌলিক। তাহলে কি আমাদের সর্বপ্রথম কি লক্ষ্য করতে লাগবে? গসাগু 1 কিনা। গসাগু যদি 1 আসে তাহলে আমরা বুঝে নেব যেটা হচ্ছে কি পরস্পরের সহমৌলিক। 1.7 বিভাজ্যতা। 2 দ্বারা বিভাজ্য। 2 এর কয়েকটি গুণিতক লিখে পাই। 2 0 2 গুণ করলে 0 হয়, 2 একে 2, 2 দুগুণে 4, নামতার মতো আর কি। এরপরে আমরা এই জিনিস এখান থেকে দেখি যে কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক 0 2 4 6 8 হলে সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য। অর্থাৎ এখানে কি বলছে? আমি একটা যদি সংখ্যা লিখি 850 লিখতেছি, 850, তাহলে কি একক স্থানীয় অঙ্ক, একক স্থানীয় মানে এটা বোঝায়। এই 0 হচ্ছে একক স্থানীয় অঙ্ক, 5 দশক স্থানীয়, 8 হচ্ছে শতক। অর্থাৎ কি এই যে একক স্থানীয় অঙ্ক যদি 0 2 4 6 8 হয় তাহলে সম্পূর্ণ সংখ্যাটিকে আমরা 2 দ্বারা বিভাজ্য করতে পারবো, অর্থাৎ 2 দিয়ে ভাগ করতে পারবো। যেমন যদি আমরা বলি 24 যদি বলি, শেষে কি আছে? 4, শেষের অঙ্কটি 4, তাহলে এটাকে 2 দ্বারা ভাগ যাবে। যেমন কি 2 দিয়ে ভাগ করলে কত আসে? 12 আসে। তাহলে যে কোনো সংখ্যার শেষে যদি অঙ্কটি যদি একক স্থানীয় অঙ্কটি, কোন স্থানীয় অঙ্ক? অবশ্যই মনে রাখতে হবে যে একক স্থানীয় অঙ্ক, একক স্থানীয় অঙ্কটি যদি 0 2 4 6 8 হয় তাহলে ওই সম্পূর্ণ সংখ্যাটা আমরা 2 দ্বারা ভাগ করতে পারবো। এরূপ সংখ্যাকে আমরা জোড় সংখ্যা বলে জানি। তাহলে কি সূত্রটা হচ্ছে এরকম যে কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্কটি 0 অথবা জোড় সংখ্যা হলে প্রদত্ত সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য, অর্থাৎ 2 দ্বারা ভাগ যাবে। 4 দ্বারা বিভাজ্য, অর্থাৎ একটা সংখ্যা 4 দ্বারা বিভাজ্য কি না আমরা এটা কীভাবে বুঝবো? ওকে, তাহলে আমরা ডিরেক্ট এখানে চলে আসি যে একক বা দশক স্থানীয় অঙ্ক দুটি দ্বারা গঠিত সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হয়, সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। অর্থাৎ এটা বোঝাচ্ছে, আমরা এটা পড়ে দেখি, এটা পড়লে সম্পূর্ণ আমরা কি সম্পূর্ণ ভালো মতো সহজেই কি কিন্তু বুঝতে পারবো। যদি আমরা এই ছকের জিনিসটা যদি ভালো মতো পড়ি, বলছে কোনো সংখ্যার একক ও দশক স্থানের অঙ্ক দুইটি দ্বারা গঠিত সংখ্যা 4 দ্বারা বিভাজ্য হলে ওই সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য, ওই সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। যেমন আমরা এইখানে যদি দেখি কত বলা আছে, এখানে 3512, তাহলে কি একক স্থানীয় অঙ্ক 2 আর দশক স্থানীয় অঙ্ক 1। তাহলে এই দুইটি অঙ্ককে যদি আমরা 4 দিয়ে ভাগ দেই, যদি 4 দিয়ে ভাগ যায় তাহলে সম্পূর্ণ সংখ্যাটি কিন্তু 4 দিয়ে ভাগ যাবে। এখানে 12 আছে না, তাহলে 12 কিন্তু 4 দিয়ে ভাগ যাবে, তাহলে সম্পূর্ণ সংখ্যাটি 4 দিয়ে ভাগ যাবে। এই কথাটির মাধ্যমে কিন্তু এটাই বোঝানো হয়েছে যে একক এবং দশক উভয় স্থানের অঙ্ক কি 0 হলো 4 দ্বারা বিভাজ্য। তাহলে কি
দুটা কথা আমরা এখান থেকে জানতে পারলাম যে একক ও দশক স্থানীয় অঙ্ক দুটি দ্বারা গঠিত সংখ্যা 4 দ্বারা ভাগ হলে ওই সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। আর দ্বিতীয়টি কি, একক ও দশক উভয় স্থানের সংখ্যা শূন্য হলে, উভয় জায়গার, হ্যাঁ, একক ও দশক উভয় স্থানে অঙ্ক শূন্য হলে সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। এরপর কি বলছে, ছকের মধ্যে কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক 0 বা 5 হলে সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য। যেমন এখানে কি কি দেওয়া আছে, 30, তাহলে শেষের অঙ্কটি 0, তাহলে এটা কিন্তু 5 দিয়ে ভাগ যাবে। এখানে 35, শেষে কি আছে 5, তাহলে সম্পূর্ণ সংখ্যাটি 35 কিন্তু 5 দিয়ে ভাগ যাবে, এটাই বলছে। এখানে কি আছে 20, শেষের অঙ্কটি আছে কি 0, তাহলে এটাকে 5 দিয়ে ভাগ যায়, 5 দিয়ে ভাগ দিলে কত আসে 4। আবার এখানে আছে কি 15, শেষের অঙ্কটি আছে 5, তাহলে কি 5 দিয়ে ভাগ করলে হবে 3। তাহলে যেসব সংখ্যার শেষের অঙ্কটি একক স্থানীয় অঙ্কটি যদি 0 বা 5 হয়, তাহলে সম্পূর্ণ সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য, অর্থাৎ 5 দিয়ে ভাগ যাবে। এবার চলে আসি, কোনো সংখ্যার অঙ্কগুলো যোগফল 3 দ্বারা বিভাজ্য হলে ওই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। অর্থাৎ এখানে কত আছে 378, 3টি অঙ্ককে যদি যোগ করি, যোগ করলে কতই দেখি 3, 7, 10, 10 আর 8 18, তাহলে যোগ করলে আমাদের 18 আসলো। এই 3টি অঙ্ককে যোগ করার পরে যদি 3 দিয়ে ভাগ যায়, কত দিয়ে 3 দিয়ে ভাগ যায়, তাহলে সম্পূর্ণ এই সংখ্যাটিকে 3 দিয়ে ভাগ যাবে। তাহলে 3, 6, 18 ভাগ গেল, তাহলে এই সম্পূর্ণ সংখ্যাটিকে আমরা 3 দিয়ে ভাগ করতে পারবো। এরপরে কোনো সংখ্যার অঙ্কগুলো যোগফল 9 দ্বারা বিভাজ্য হলে প্রদত্ত সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য, 3-এর মতো আর কি, 3-এর মতোই। আমরা এখন এই কাজটা করব যে 3, 4, 5 অঙ্ক বিশিষ্ট 3 ও 9 দ্বারা বিভাজ্য সংখ্যা লিখো। আমরা এই কাজটা এখন দেখব। কাজ সমাধান, একটি সংখ্যা 3 দ্বারা বিভাজ্য হবে যদি তার সব অঙ্কের যোগফল 3-এর গুণিতক হয়। অর্থাৎ সবগুলো সংখ্যা যদি যোগ করার পরে 3 দিয়ে ভাগ যায়, তাহলে সম্পূর্ণ সংখ্যাটি 3 দিয়ে ভাগ যাবে। আবার 9-এর ক্ষেত্রেও একই প্রযোজ্য, 3 এবং 9-এর ক্ষেত্রে একই সূত্র প্রযোজ্য। এখানে যদি প্রত্যেকটি অঙ্ক সমষ্টি যদি কি হয় 3 দিয়ে ভাগ যায়, তাহলে সম্পূর্ণ সংখ্যাটি 3 দিয়ে ভাগ যাবে। 1 নম্বর কি বলছে, 3 অঙ্ক বিশিষ্ট 3 এবং 9 দ্বারা বিভাজ্য সংখ্যা। 3 অঙ্ক বিশিষ্ট সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে কি 100, 3 অঙ্ক বিশিষ্ট সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে কি 999। 3 ও 9 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোর উদাহরণ 108, 117। তাহলে আমরা কিভাবে বুঝবো যে এই সংখ্যাগুলো 3 এবং 9 দ্বারা বিভাজ্য? আমরা একটা উদাহরণ যদি দেখি, এখানে 360-এর কয়টা অঙ্ক আছে, 3টা, একটা 3, একটা 6, একটা 0, 3টার যদি যোগফল করি কত আসে 3, 6, 9, এই 9টা কিন্তু 3 বা 9 দিয়ে ভাগ যাবে। যদি ভাগ যায় তাহলে সম্পূর্ণ সংখ্যাটি 3 বা 9 দিয়ে ভাগ যাবে। আরেকটি উদাহরণ দেখি, এই যে 288, 288 3টে অঙ্ক আছে 2, 8, 8, 3টে যদি যোগ করি 8 8 16 হয়, 16 দুগুণে 18 হয়। সেই সমষ্টিকে 3 বা 9 দিয়ে ভাগ করা যাবে, তাহলে সম্পূর্ণ সংখ্যাটিকেও কি 3 বা 9 দ্বারা ভাগ করা যাবে। এরপর কি 2 নাম্বার, 4 অঙ্ক বিশিষ্ট 3 ও 9 দ্বারা বিভাজ্য সংখ্যা। তাহলে 4 অঙ্ক বিশিষ্ট সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে কি 1000, আর 4 অঙ্ক বিশিষ্ট সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে কি 9999। 3 বা 9 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোর উদাহরণ এসব, হ্যাঁ। এরপর কি 3 নাম্বার, 5 অঙ্ক বিশিষ্ট 3 বা 9 দ্বারা বিভাজ্য সংখ্যা। 5 অঙ্ক বিশিষ্ট সবচেয়ে ছোট সংখ্যা আছে কি আছে 10000, এবং 5 অঙ্ক বিশিষ্ট কি 9999, 5টা 9। ওকে, 3 ও 9 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোর উদাহরণ, এগুলো কিন্তু 5 অঙ্কে বিশিষ্ট। এই আমরা যদি এটা দ্বারা বুঝি যে এই সংখ্যাটি 3 বা 9 দ্বারা বিভাজ্য যাবে কিনা, আমাদের কি কাজ করব, এই প্রত্যেকটা অঙ্ক কি করব, যোগ করব। যোগ করলে আসে আমাদের 9। তো 9 যদি 3 বা 9 দিয়ে ভাগ যায়, তাহলে সম্পূর্ণ সংখ্যাটি 9 দ্বারা ভাগ যাবে অথবা 3 দ্বারা ভাগ যাবে। তো এটাই ছিল আজকের ভিডিও। আশা করি তোমরা বিষয়গুলো বুঝতে পেরেছো। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তী যে কোনো ভিডিও তোমাদের কাছে খুব সহজে চলে যায়। আসসালামু আলাইকুম।